নমস্কার, গল্পের কোলাহলে ৯৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডে থাকতে চলেছে দুটি সত্যি ঘটনা। প্রথম ঘটনাটি ঘটেছিল রাজস্থানের কোটাতে, আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল তারাপীঠ থেকে ফেরার সময় এক দম্পতির সাথে। দুটি ঘটনাই শ্মশানকে কেন্দ্র করে, তবে দুটি ঘটনায় শ্মশানের দুটো আলাদা রকমের মানে রয়েছে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের kolahal@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজের ইনবক্সে। আজকের ঘটনা দুটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটাই আমাদের অনেক বড় সাহায্য হবে। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। প্রথম ঘটনাটা তানিক পাঠিয়েছে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। তানিক যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়নদা, আমি তানিক। ঘটনা পাঠাচ্ছি সল্ট লেক থেকে। আমি তোমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এবং নিয়মিত শ্রোতা বলতে পারো। আমার জীবনে অনেক রকমের ছোট বড় প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়েছে, তবে তার মধ্যে সব থেকে বড় যেটা আমার কাছে, সেটাই আজকে আমি লিখে পাঠাচ্ছি। সালটা 2018। আমি তখন পড়াশোনার জন্য রাজস্থানের কোটাতে থাকতাম। আমার মাকে হারিয়েছিলাম তার 2 বছর আগে। বাড়িতে ছিল তখন শুধু আমার বাবা। মাকে হারানোর পর আমার বাবার সাথে সম্পর্কটা একটু বদলে গিয়েছিল। আমার মনে হতো আমার বাবা আমার পড়াশোনার জন্য সব টাকা খরচা করেছিল, তাই আমার মা ভালো করে চিকিৎসা না পেয়ে মারা গেছিল। তবে সেটা আমার ভুল ভাবনা ছিল। আমার মা একটি মারণ রোগে আক্রান্ত ছিল, যার চিকিৎসা এখনো অবধি বেরোয়নি। মাকে হারানোর পর আমি আর বেশি বাড়ি ফিরতাম না। যখন সব বন্ধুরা ছুটি কাটাতে যেত নিজেদের বাড়িতে, আমি হোস্টেলে একাই থাকতাম। এরকমই একদিন আমার হোস্টেলের 2 জন রুমমেটস গেছিল নিজেদের বাড়িতে। প্রায় গোটা হোস্টেলই তখন ফাঁকা, আমি একাই ছিলাম। সেলিম বলে আমার একটা খুব কাছের বন্ধু ছিল। তার হোস্টেলটা ছিল আমার হোস্টেল থেকে আধা ঘন্টার পথ। দুপুরে সেলিম আমাকে ফোন করে বলে তার হোস্টেলে যেতে। আমার নিজের কিছু পড়াশোনা ছিল, তাই আমি বলি আমি গেলেও রাতের মধ্যে কিন্তু চলে আসব। সেলিমও রাজি হয়, কারণ সেলিমের রুমমেটসরাও ছিল তখন। দুপুর থেকে প্রচুর মজা আর আড্ডা দেওয়ার পর রাত তখন 9টা নাগাদ আমি বলি বেরোবো এবার। সেলিম বলে আমাকে একটু এগিয়ে দেবে। আমি জিজ্ঞাসা করি, কেন, কি দরকার আবার এগিয়ে দেবার? সেলিম কিছু বলে না, চুপচাপ রেডি হয়ে আমার সাথে বেরিয়ে পড়ে আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। ওদের হোস্টেলটা একটু ফাঁকা ফাঁকা মতন জায়গায় ছিল। রাস্তার আলোগুলো খুব মৃদু। হোস্টেল থেকে বেরিয়ে আমরা হাঁটছিলাম। হঠাৎ সেলিম একটা অদ্ভুত কথা বলে আমাকে। ও বলে, তুই রাত্রিবেলায় গায়ে এত সেন্ট দিয়েছিস কেন? এত রাতে এরকম গায়ে সেন্ট দিয়ে বেরোবি না। আমি হেসে এই কথাটা উড়িয়ে দিই। সেলিম কিন্তু হাসে না। হোস্টেল থেকে সোজা এসে একটা মোড় পড়ে, সেখান থেকে সেলিম ফিরে যায়, আর আমি একটা অটো করে আমার হোস্টেলে ফিরে আসি। আসার পথে আমি রাতের জন্য একটু ডিনার কিনে নিয়েছিলাম। অন্যদিন হোস্টেল থেকেই ডিনার দিত। সেদিন যেহেতু হোস্টেলে আমি শুধু একাই, তাই রান্নার ব্যবস্থা হবে না সেটা বলে দিয়েছিল। হোস্টেলে ফিরে আমি ফ্রেশ হয়ে বিছানায় বসি। হাতে পড়ার বইটা নিয়ে একটু ওল্টাচ্ছিলাম।
তখন প্রায় 10টা। ভেবেছিলাম 11টা নাগাদ খাবো, 1 ঘন্টা একটু পড়া হয়ে যাবে। কিন্তু এতটাই মন দিয়ে পড়ছিলাম যে সময়ের জ্ঞানই ছিল না। হঠাৎ আমার হোস্টেলের রুমের ভেতর থেকে একটি গলা শুনতে পাই। গলাটা আমার মায়ের। আমাকে খুব রাগী গলায় বলছে, কিরে, খাবি আয় এবার, অনেক তো রাত হলো। হ্যাঁ মা, আসছি আর একটুখানি। আমি এতটাই পড়ার মধ্যে ডুবেছিলাম যে আমি উত্তরও দিয়ে দিই। উত্তরটা দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যে আমাকে হিট করে ব্যাপারটা। গায়ের সব লোম আমার খাঁড়া হয়ে যায়। কি করে সম্ভব এটা? আমি বাইরের দিকে তাকাই। ডাইনিংয়ে একটু মৃদু আলো জ্বলছিল। সেই আলোতে ফাঁকা ডাইনিং হলটা আমার চোখে পড়ল। ঘড়িতে দেখলাম তখন রাত 12টা। আবার পর মুহূর্তেই সেই এক মায়ের গলা কানে এলো। কিরে, কথা কানে যাচ্ছে না? আমার চোখ ফেটে জল বেরিয়ে আসে। 2 বছর বাদে মায়ের গলাটা শুনতে পেলাম। চাইছিলাম আবারও আমি সাড়া দিই, কিন্তু ভেতরে কেমন যেন এক অজানা আতঙ্ক কাজ করছিল। আমার চোখ স্থির হয়েছিল ডাইনিং হলের দিকে। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম আমার মা যেন দাঁড়িয়ে আছে পেছন ঘুরে ডাইনিং টেবিলের সামনে। টেবিলের ওপর খাবার বাড়া। মা, মা! আমি ডেকে উঠি। সঙ্গে সঙ্গে পেছনে হেঁটে যেন আমার মা এগিয়ে আসে ঠিক ঘরের দরজার সামনে। শরীরটা পেছন ঘুরেই থাকে আর মুখটা পুরো ঘুরে যায় আমার দিকে। আমি আঁতকে উঠি সেই বীভৎস মুখ দেখে, কারণ সেটা আমার মায়ের মুখ নয়। মায়ের সুন্দর টানা টানা চোখের বদলে বড় বড় সাদা চোখ, আর তাতে ছোট কালো বিন্দু। এক পৈশাচিক হাসিতে আমার গোটা ঘরটা কেঁপে ওঠে। মনে জোর নিয়ে আমি বিছানা থেকে উঠে দরজাটা বন্ধ করে দিই। তারপর আমি ফোন করি সালিমকে, ওকে সব ঘটনাটা বলি। সালিম তখন বলে, ওদের হোস্টেল থেকে বেরিয়ে যে ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসছিলাম, তার ঠিক একদম পাশেই ছিল একটি কবরস্থান। সালিম তাই আমাকে বলেছিল গায়ে অত সেন্ট দিয়ে বেরোনো উচিত হয়নি। কোনো অশুভ শক্তি আমার সাথে হয়তো এসেছে আমার ঘরে, আর সেই আমার মায়ের রূপ ধারণ করে আমাকে ডাকছে। সালিম আরও বলে, কোনো ভগবানের কিছু জিনিস কাছে রেখে সেই রাতটা কোনো রকমে কাটাতে। সকালে ও আসবে আমার রুমেই। সেলিম কেটে দেওয়ার পর আমার ব্যাগে থাকা ছোট হনুমান চালিসাটার কথা আমার মনে পড়ে। সেটা বার করে আমি পাঠ করি বেশ অনেকবার। তারপর কিছু না খেয়েই আমি শুয়ে পড়ি বালিশের তলায় হনুমান চালিসাটা রেখে। সকালে সালিমের ফোনে আমার ঘুম ভাঙে। ও বলে বাইরে দাঁড়িয়ে আছে ও, দরজা খুলতে। আমি ভয়ে ভয়ে আমার ঘরের দরজাটা খুলি। দেখি ডাইনিং পুরো ফাঁকা। তারপর ডাইনিং হলটা ক্রস করে আমি মেন দরজাটা খুলি। সালিম ভেতরে ঢোকে। তারপর যখন আমার ঘরে নিয়ে গিয়ে ওকে বসি, তখন সালিম একটি ছোট জলের বোতল আমাকে দেয়। বলে চান করে উঠে ওই জল গোটা ঘরে আর একটু নিজের গায়ে যেন ছড়িয়ে দিই। সেলিম থাকাকালীনই আমি ওই সব কাজগুলো করি। তারপর সেলিম বলে ও ভোরবেলায় মসজিদ থেকে ওই জল নিয়ে এসেছে। ওই জলে এমন কিছু মন্ত্র আছে যার জন্য কোনো পিশাচ বা জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আমি বাবাকে বলেছিলাম ঘটনাটি। খুব চিন্তায় পড়ে গেছিল বাবা, যেহেতু আমি একা অত দূরে তখন থাকতাম। তবে তারপর থেকে আর হোস্টেলে আমার সাথে কখনো এরকম ঘটনা আর ঘটেনি। পরবর্তীকালের কিছু ঘটনা আমার কলকাতার বাড়িতে ঘটেছিল।
তোমার এক্সপিরিয়েন্সটা খুবই ভয়াবহ ছিল, আমার পাঠ করতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে দিল। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। তবে তানিক, তোমাকে আমার কিছু বলার আছে। আমি মনে করি, মানে এটা আমার পার্সোনাল ভাবনা, যে কাছের মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তারা কোনোদিনও অশুভ শক্তি হয়ে আসতে পারে না। তারা আমাদের অলওয়েজ প্রোটেক্ট করার জন্য রয়েছে, মেবি এনার্জি ফর্মে, অর মেবি ইন আদার ডিমেনশন। আমি আর ডেপতে যাচ্ছি না, ওগুলো একটা লম্বা সিরিজ হয়ে যাবে, এটা পরবর্তীকালে হতে পারে, পডকাস্ট হলে, এখন নয়। তো এটা হওয়া সম্ভব নয়, কোনো অশুভ শক্তি ওটা হবে, ওটা তোমার মা ছিল না। যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে। চলি এবার সরাসরি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে আমাদের সায়ক, আমাদের মেল আইডিতে। সায়ক যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি, সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। হ্যালো অয়ন, আমি সায়ক। ঘটনা পাঠাচ্ছি বর্ধমান থেকে। আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল যখন আমি গাড়ি ড্রাইভ করে ফিরছিলাম তারাপীঠ থেকে। সাথে ছিল আমার বউ। ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে, 2024 সালে। আমাদের তখন 1 বছর মতো বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে যাওয়ার পর আমি তারাপীঠ যাইনি, তাই ঠিক করেছিলাম নিজে ড্রাইভ করেই আমার বউকে সাথে নিয়ে একদিনের জন্য তারাপীঠ ঘুরে আসব। ওখানে পৌঁছে আমরা বিকালেই পুজো দিয়ে দিই। তারপর খেতে যাওয়ার আগে একবার মহাশ্মশান ঘুরে দেখব বলে ঠিক করি। আমার বউ একটু ভীতু গোছের মানুষ, শ্মশানে ও ঢুকতে চায় না। তাও আমি বোঝাই যে শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র জায়গা। তারপর ও রাজি হয়ে যায়। যখন আমরা ঢুকছিলাম শ্মশানের মধ্যে, ঠিক তার আগে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ মহিলা, গায়ে ময়লা কাপড়, প্রায় মাথার সব চুলই সাদা হয়ে গেছে। জরা জীর্ণ হাতটা এগিয়ে রেখেছিল ভিক্ষার জন্য। মায়া লাগে আমার। পকেট থেকে কিছু খুচরো টাকা বার করে আমি দিই আমার বউয়ের হাতে, বলি ওনাকে দিয়ে আসতে। আমি তখন এগিয়ে গিয়ে ধূপ কিনছিলাম। কিছুক্ষণ বাদে আমার বউ এসে দাঁড়ায় আমার পাশে। মুখটা দেখি কেমন থমথমে। আমি জিজ্ঞাসা করি, কি হলো? বউ বলে, টাকাটা যখন ওই মহিলাটির হাতে দিতে গেলাম, উনি খুব অদ্ভুতভাবে আমার হাতটা চেপে ধরে। সেই হাতের খুব জোর। কোনো বয়স্ক মহিলার গায়ে যে ওরকম জোর হতে পারে সেটা আমার ধারণা ছিল না। আর তার সাথে আমি যেন একটা কিছুর ঝলক দেখতে পাই। আমি দেখলাম কথাটা বলতে বলতে আমার বউয়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি পেছনে ঘুরে ওই বয়স্ক মহিলার দিকে তাকাই। সেখানে আর কাউকে দেখতে পাই না। আমি জিজ্ঞাসা করি বউকে, কি দেখেছ? আমার বউ বলে, হাই রোডের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম আমরা, আর আমাদের গাড়িটা রাস্তার ধারে উল্টে পড়েছিল ভাঙাচোরা অবস্থায়। আমার মনে একটা অজানা আতঙ্ক জেগে ওঠে হঠাৎ করেই। আমার বউকে সেটা প্রকাশ করি না। আমি বলি, ধুর, যত ভুলভাল, ভালো ঘুম হয়নি তাই এসব উল্টোপাল্টা ভাবছো। এই বলে আমরা শ্মশানে গিয়ে ধূপ দেখিয়ে তারপর লাঞ্চ করে হোটেলে চলে আসি। একটু রাতের দিকে আমরা আবার বেরিয়েছিলাম টুকটাক একটু কেনাকাটা করতে। একটা পেঁড়ার দোকান থেকে আমরা তখন পেঁড়া কিনছিলাম। আমার বউ হঠাৎ আমার হাতটা শক্ত করে চেপে ধরে। আমি তাকিয়ে দেখি ও তাকিয়ে আছে রাস্তার সোজা ভিড়ের দিকটায়। আমিও ওই দিকে তাকাই। তারপর ভালো করে দেখে আমি চমকে উঠি। ওই ভিড়ের মাঝে দাঁড়িয়ে ওই বৃদ্ধ মহিলা, যাকে আমরা শ্মশানের বাইরে দেখেছিলাম, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি তাড়াতাড়ি ছুটে যাই ওনার দিকে।
তখনই ভারী আশ্চর্য জিনিস হয়। ভিড়ের মাঝেই যেন ওই মহিলা হাওয়াতে অদৃশ্য হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকি। তারপর আর কিছু কেনাকাটা না করেই আমরা রাতের খাবার কিনে হোটেলে ফিরে যাই। পরের দিন সকাল সকাল আমরা বেরোবো ঠিক করেছিলাম, তবে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের আর বেরোনো হলো না বাড়ির জন্য। সব গুছিয়ে আমরা গাড়িতে উঠি। তারপর যখন স্টার্ট দিতে যাই দেখলাম গাড়ি স্টার্ট নিচ্ছে না। তেল অনেকটাই ছিল। গাড়ির কোনো সমস্যা ভেবে হোটেলের লোকের থেকে জেনে নিয়ে কাছাকাছি থেকেই একজন মেকানিককে নিয়ে এসে দেখাই। সে দেখে বলে, গাড়ি সারাতে সারাতে সন্ধে হয়ে যাবে, অনেক বড় প্রবলেম হয়েছে গাড়িতে। নিজেদের ভাগ্যকে দোষ দিয়েই অগত্যা আমাদের থাকতে হয় ওই হোটেলেই বিকাল অবধি। তারপর গাড়ি ঠিক হতেই আমরা সন্ধে নামার একটু আগেই বেরিয়ে পড়ি। তখন প্রায় বিকাল 4:45। প্রায় 6টা নাগাদ পুরোই অন্ধকার হয়ে গেল। তখন আমি গাড়ি চালিয়ে হাই রোডে ফিরছি। প্রায় 1 ঘন্টার মতো পথ বাকি আমাদের বাড়ির। আমার বউ বসেছিল আমার পাশের সিটেই। সূর্য ডোবার পর থেকেই আমার বউয়ের আচরণটা কিরকম যেন একটু পাল্টে গেল। হঠাৎ চুপ হয়ে গেল। যতটুকু কথা বলছিল সেই গলা যেন একটু অন্যরকম, ভাঙা ভাঙা। আমি জিজ্ঞাসা করি, তোমার গলার এরকম হঠাৎ অবস্থা হলো কেন? কোনো সাড়া পেলাম না। আমি ভাবলাম হয়তো সর্দি হয়েছে, তাই এরকম গলা। এসিটা বন্ধ করে দিই, কিন্তু গাড়ির ভেতরটা ভালোই ঠান্ডা থাকে। বাঁদিকে দেখি তখন ঘুমিয়ে পড়েছে দেখলাম আমার বউ। তবে বাঁদিকে তাকাতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে যাই আমি। আর সঙ্গে সঙ্গে ঘটে এক ভয়ানক ঘটনা। আমার স্টিয়ারিংটা অজান্তেই একটু ডান দিকে ঘুরে যায়। গাড়িটা চলে যায় হাই রোডের একদম মাঝখানে। পেছন থেকে ধেয়ে আসছিল একটা বড় লরি। ঠিক সেই সময় একটা হাত এগিয়ে আসে বাঁদিক থেকে, স্টিয়ারিংটাকে ধরে সজোরে টেনে ঘুরিয়ে দেয়। আমিও চেষ্টা করছিলাম, তবে সেই হাতের জোর অনেক বেশি ছিল। গাড়িটা সাথে সাথে ঘুরে যায় পুরো বাঁদিকে। আমি ব্রেক মারি। তখন আমার আর মাথা কিছু কাজ করছিল না। ওই অবস্থায় আমি বাঁদিকে তাকাই। যে সিটে আমার বউ বসেছিল সেখানে আমি দেখতে পাই বসে আছে সেই বৃদ্ধ মহিলা। তবে তার মুখের চারিপাশে যেন লাল রক্ত লেগে। হাতটা দিয়ে তখন আমার স্টিয়ারিংটা ধরে আমি ভয় আঁতকে উঠে গাড়ি থেকে বেরিয়ে যাই। হাঁপাচ্ছিলাম আমি বাইরে বেরিয়ে। তারপর আবার যখন আমি তাকাই দেখি সিটে আমার বউ ঘুমোচ্ছে। আমি কাছে গিয়ে ভালো করে দেখি, হ্যাঁ, আমার বউই ছিল। তারপর আমি ওকে ডাকি। ঘুম থেকে উঠে ও জিজ্ঞাসা করে গাড়ি এরকম দাঁড়ানো কেন। আমি সব বলি, দুর্ঘটনার হাত থেকে কি করে আমরা বেঁচেছি। একটা জিনিস আমি লুকিয়ে যাই, ওই বৃদ্ধ মহিলার কথাটা আমি বলি না। আমি বলি আমি স্টিয়ারিং ঘুরিয়ে দাঁড় করিয়েছি। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমার বউকে আমি সব কথা বলি। ও আমাকে তখন বলে একটি কথা, ওই বৃদ্ধ মহিলা কোনো সাধারণ মানুষ ছিল না। হয়তো তারা মা নিজেই এসেছিলেন আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে। আই এম লিটারালি গেটিং গুজবাম্পস। অনেক কি বলবো, ভালো বলবো না ভয়াবহ বলবো, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। খুব আনন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছে। আমি জানি না তোমার সাথে কি ঘটেছিল সেদিন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কমেন্ট করে জানিও কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা। আর প্রথমে বলেছিলাম না একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে শ্মশান। প্রথমেও কিন্তু শ্মশান ছিল, সেখানে শ্মশান থেকে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হলো। আর পরবর্তী ঘটনায়
অ্যাট্রাক্ট হলে হচ্ছে পজিটিভ এনার্জি। তাহলে শ্রোতা বন্ধুরা, তোমরা জানাও কমেন্ট করে, তোমরা কি শ্মশানকে ভয় পাও, নাকি সেখানে ভয়ের কিছুই নেই, ওটি একটি পবিত্র জায়গা? কমেন্ট করে জানিও এটা। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাপোর্ট হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।